6 মাস আগে শপথ গ্রহণ করে এমন একটা সময়ে বাংলাদেশের দায়িত্ব কাঁধে তুলে নিল তারেক রহমানের সরকার, যখন দেশে চলছিল একের পর এক সংকট। প্রশ্ন উঠছে, দেশ পরিচালনার 6 মাস পর বাংলাদেশে আসলে কি বদলেছে, আর ঠিক কতটা বদলেছে? রিজার্ভ বাড়ছে, ডলার স্থিতিশীল, রেমিট্যান্সে কিছুটা স্বস্তি, কিন্তু একই সময়ে বিনিয়োগ তলানিতে, চাকরির বাজারে গতি নেই, ব্যাংক খাত সংকটে, জ্বালানি নিয়ে ভোগান্তি চলছেই। তাহলে 6 মাসের হিসাবটা কি? সরকার কি অর্থনীতিকে ঘুরিয়ে দিয়েছে, নাকি শুধু পতনটা থামিয়েছে? আজকের এক্সপ্লেইনারে সংখ্যা আর তথ্য দিয়ে সে হিসাবটাই মেলাবো। সঙ্গে আছি মৌসুম সুলতানা। শুরুতেই একটা কথা মাথায় রাখা দরকার, আর তা হলো ক্ষমতা গ্রহণের সময় এই সরকার কিন্তু একটা সুস্থ অর্থনীতি হাতে পায়নি। বছরের পর বছর ধরে জমে থাকা মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক খাত, বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব ঘাটতি আর বৈদেশিক ঋণের চাপ, এসবই ছিল আগে থেকেই। সমস্যাগুলো নতুন নয়, কিন্তু সমাধানের দায়িত্বটা এখন নতুন সরকারের কাঁধেই। তাই প্রশ্নটা হওয়া উচিত, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংকটগুলো নিয়ে সরকার 6 মাসে কতটা এগোলো? সবচেয়ে দৃশ্যমান জায়গা থেকে শুরু করা যাক। গত 12 আগস্ট দেশের গ্রস রিজার্ভ 37.6 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। IMF এর BPM 6 হিসেবে যা 32.26 বিলিয়ন ডলার। ডলারের দামও মাসের পর মাস মোটামুটি স্থির থেকেছে। রেমিট্যান্স আর রপ্তানি আয়ও গতি ধরে রেখেছে। কিন্তু এখানেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, রিজার্ভ বাড়া মানেই মানুষের সংসার খরচ কমে যাওয়া নয়। আসল চিত্র বোঝার জন্য এবার তাকাতে হবে মানুষের হাতে থাকা টাকার দিকে। গত জুলাই মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.32%, যা গত 8 মাসের মধ্যে সবচেয়ে কম। কাগজে কলমে এটা স্বস্তির খবর। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কিন্তু হিসাবটা অন্যরকম যখন মজুরির দিকে তাকানো যায়। একই সময়ে জাতীয় গড় মজুরির হার বেড়েছে 8.22%, অর্থাৎ মূল্যস্ফীতির চেয়ে মজুরি কম বেড়েছে। এর মানে মানুষের হাতে আসা টাকা দিয়ে আগের তুলনায় কম জিনিস কিনতে পারছে। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও বাজারে গিয়ে সেই কমার হিসাব বোঝা যাচ্ছে কি? এবার আসা যাক অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে চলতি অর্থ বছরে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ নেমে এসেছে 21.53%। গত 14 বছরে এত কম বিনিয়োগ হয়নি। বিনিয়োগ না বাড়লে নতুন কারখানা তৈরি হয় না, নতুন কারখানা না হলে নতুন চাকরি বা কর্মক্ষেত্র তৈরি হয় না। আর দক্ষতার ঘাটতির সঙ্গে যোগ হয়েছে শিক্ষিত তরুণদের বেকারত্ব, যা নিয়ে একাধিক সাম্প্রতিক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাহলে অর্থনীতির সবচেয়ে বড় পরীক্ষা কি রিজার্ভ নাকি চাকরি? একটা দেশের অর্থনীতি তখনই মানুষের জীবনে উন্নয়ন ঘটায় যখন বিনিয়োগ হয়, কারখানা চলে আর মানুষের আয় বাড়ে। ব্যাংক খাতের ছবিটা আরো কঠিন। মার্চ পর্যন্ত হিসাবে দেশের ব্যাংকিং খাতে খেলাফি ঋণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 32.26%। যে অর্থনীতিতে বিনিয়োগ দরকার, সেখানে ব্যাংকে যদি ঋণ দেওয়ার মতো শক্তিশালী না থাকে, তাহলে শুধু নীতি সুদ হার কমিয়ে বিনিয়োগ কতটা বাড়ানো সম্ভব? সরকার ব্যাংক সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু এত বড় দুর্বলতা কাটিয়ে ওঠা সময় সাপেক্ষ কাজ, রাতারাতি বদলানোর মতো নয়। এবার একটা জিনিস বোঝা দরকার, গ্যাস আর বিদ্যুৎ সংকটকে আলাদা কোনো সমস্যা ভাবলে ভুল হবে। গ্যাস কম থাকলে কারখানার উৎপাদন কমে, উৎপাদন কমলে সরবরাহ কমে, সরবরাহ কমলে দাম বাড়ার চাপ তৈরি হয়। আর ঠিক এই অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের আস্থা কমায়।
আর বিনিয়োগ কমলে সরাসরি আঘাত লাগে কর্মসংস্থানে। মাঠের অবস্থা বলছে, জ্বালানি সমস্যার সমাধান না হলে অন্য সব অর্থনৈতিক উদ্যোগের সুফলও সীমিত থেকে যায়। আজকের উন্নয়নের বিল কি আগামীকাল বাংলাদেশকে দিতে হবে? সদ্য শেষ হওয়া 2025-26 অর্থ বছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে প্রায় $4.5 বিলিয়ন, যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। ঋণ নেওয়া মানেই বিপদ নয়, বিপদ তখনই হয় যখন সেই ঋণের টাকায় করা প্রকল্প থেকে অর্থনীতিতে প্রত্যাশিত সুবিধা আসে না। রূপপুর তৃতীয় টার্মিনাল সহ বড় প্রকল্পগুলোর ঋণ পরিশোধের চাপ সামনে বাড়বে। এমন পরিস্থিতিতে প্রশ্ন একটাই, এই ঋণের বিপরীতে বাংলাদেশ কতটা অর্থনৈতিক সুবিধা পাচ্ছে? তাহলে পুরো ছবিটার দিকে তাকালে একসঙ্গে দেখতে এমন দেখায়: রিজার্ভে উন্নতি, ডলারের বাজারে স্থিতিশীলতা, মূল্যস্ফীতিতে সামান্য উন্নতি, অন্যদিকে বিনিয়োগ আর কর্মসংস্থানে দুর্বলতা, ব্যাংক খাতে বড় সংকট, জ্বালানি নিয়ে ভোগান্তি আর ঋণ পরিশোধের বাড়তি চাপ। এখানে কোনো নির্দিষ্ট নম্বর দিয়ে সরকারকে পাস বা ফেল বলা যাবে না। তবে 6 মাসের তথ্য বলছে অর্থনীতিতে স্থিতিশীলতার কিছু লক্ষণ দেখা গেছে, কিন্তু পুনরুদ্ধার এখনও পুরোপুরি দৃশ্যমান নয়। 6 মাস কোনো সরকারের জন্য খুব বেশি সময় নয়, কিন্তু 6 মাসে দিকটা অন্তত বোঝা যায়। বাংলাদেশের অর্থনীতির কাঁটা এখন স্থিতিশীলতার দিকে ঘুরেছে, কিন্তু গন্তব্য এখনও অনেক দূরে। তারেক রহমানের সরকারের আসল পরীক্ষা তাই প্রথম 6 মাসে কি করেছে সেটা নয়, আসল পরীক্ষা হলো আগামী 6 মাসে এই স্থিতিশীলতাকে বিনিয়োগকে কর্মসংস্থানে আর প্রবৃদ্ধিকে মানুষের সংসারের স্বস্তিতে পরিণত করতে পারে কিনা সেটা।